না, তখন এটা চাপ দিলে যে অন হচ্ছে। এবার এখন আমি যেটা করব, এই এনসি থেকে সরাসরি অপর পুশ বাটনের এনো প্রান্ততে লাগাবো। এখানে আমার কি আছে, ফেজ, আর পাশে আমার কি আছে, নিউট্রাল। এই যে চাপ দিলাম, অন হয়ে গেল। আমি কিন্তু হাত আর কোথাও দিইনি, দেখেন। এটা আমরা টেস্ট করে দেখিয়ে, দেখেন এই যে চালু হয়ে থেকে গেল। এই যে এটা সব কিছু ডায়াগ্রাম অনুসারে করার চেষ্টা করবেন। ডায়াগ্রাম ফলো করে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, আপনার জন্য সব থেকে বেশি। আজকের ভিডিওতে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 44 নম্বর ভিডিওতে ডল স্টার্টার কি আমরা ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে প্রজেক্ট করে দেখব, অর্থাৎ ডল স্টার্টার দিয়ে আমরা একটা লোড কন্ট্রোল করে দেখব। গত ভিডিওতে আমরা এরকম ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং আমরা এটাও জেনেছিলাম ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো একটা এনও বিশিষ্ট হয় এবং একটা এনও এনসি দুটো, মানে এই দুইটা অপশান বিশিষ্ট হয়। আমরা দুটো সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং দুটো নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ডল স্টার্টার। এটা ইন্ডাস্ট্রিতে খুবই ব্যবহার হয়, অর্থাৎ খুবই বেশি ব্যবহার হয়। এটাই আসলে এমন একটা লজিক, এই লজিকটা যদি কেউ পারে তাহলে ধরে নেবেন সামনে সব লজিক আপনি বুঝতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা বেস থাকে, অর্থাৎ সেই বেসটা যখন হয়ে যায় পরবর্তী লেভেলটা তার কাছে খুবই ইজি হয়। ঠিক সেই রকম ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য সব থেকে কঠিন লজিক হচ্ছে ডল স্টার্টার। আর এটা যদি কেউ বুঝতে পারে সব তার কাছে অনায়াসে হয়ে যাবে। অর্থাৎ সামনে আপনারা পাবেন এটিএস, ইন্টারলকিং, স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ লজিক। তো আমি মনে করি এই ডল স্টার্টারটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এবং এটা যদি কেউ ক্লিয়ারভাবে বুঝতে পারে তাহলে সব কিছুই আপনি বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আচ্ছা, আমি যখন ভিডিওগুলো শ্যুট করি মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে এক বুক ভরা কষ্ট নিয়ে ভিডিওগুলো শ্যুট করতে হয়। তার জন্য হয়তো বা সবসময় আমি আমার বেস্টটা দিতে পারি না, আমি তবুও চেষ্টা করি এই এক বুক ভরা কষ্ট নিয়ে ভিডিওগুলো শ্যুট করে যাওয়ার। আর কষ্টের কারণটা সবসময় প্রকাশ করতে নাই, কারণগুলো অনেকে কি করে যখন কষ্ট পায় তখন তারা পোস্ট আকারে ফেসবুকে পোস্ট করে। আমার ফোনে কোনো ফেসবুক নাই, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও আমার ফোনে কোনো ফেসবুক নাই। অর্থাৎ আমি সপ্তাহে 30 মিনিটও আমি ফেসবুকে সময় ব্যয় করি না। তো যাই হোক, এখন আমরা জানবো ডল স্টার্টার কি। ডল স্টার্টার দুইটা কাজের জন্য খুবই জনপ্রিয়। একটা লজিক এরকম, ঠিক আপনি বড় বড় মেশিন জাস্ট একটা পুশ বাটনের মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন। অর্থাৎ একটা পুশ বাটন চাপলেন, মেশিনটা অন হয়ে গেল, খুবই হালকা, মানে আপনার শক্তি লাগবে না। আমরা দেখি কি, আগে দেখতাম যখন ইন্ডাস্ট্রিতে বড় বড় মেশিন থাকতো তখন বড় বড় হাতল সিস্টেম সুইচ থাকতো, সেগুলো জোরে করে চাপ দিয়ে কোনো মোটরকেই অন করা লাগতো বা অফ করা লাগতো। তো কিন্তু ডল স্টার্টার এমন এক ধরনের সার্কিট যেটার মাধ্যমে সামান্য একটা পুশ বাটনের মাধ্যমে বড় বড় মেশিন অন করা সম্ভব, আবার আরেকটা পুশ বাটনের মাধ্যমে বড় বড় মেশিনকে অফ করা সম্ভব কোনো রকম কোনো কন্ট্রোলার ছাড়া। অর্থাৎ আপনার এখানে কোনো মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বা এরকম কোনো সার্কিটই ব্যবহার হবে না। অর্থাৎ ডল স্টার্টার নিজে একটা মানে কন্ট্রোলারের মতো আচরণ করে, যেটা সম্পূর্ণ একটা রিলের প্রসেস। আরেকটা কাজ, সেটা আমি প্রজেক্টটা করি তারপরে ব্যাখ্যা করলে ভালো হতো, তবে আমি জাস্ট একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে আপনি ধরেন কিছু মেশিন দিয়ে একটা ফ্যাক্টরি চালাচ্ছেন, সেই ফ্যাক্টরিতে আপনাকে ম্যানুয়ালি মেশিনগুলো অন করতে হবে, আপনি অন করে দিলেন। এখন কোনোভাবে আপনার কারেন্ট বিচ্ছিন্ন হলো, মানে কারেন্টটা চলে গেল, তখন যদি আবার কারেন্টটা চলে আসে তাহলে আবার ওই মেশিনটা যদি আপনি না দেখেই মানে চালু হয়ে যায় তখন আপনার মেশিনটা উল্টাপাল্টা কাজ করবে। এরকম কোনো জায়গাতে ডল স্টার্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে অটোমেটিক অন হতে দেয় না। অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি যে আপনাকে মেশিনটা অন করতে হবে। ঠিক এরকম ধরেন আপনি একটা কাপড়ের ফ্যাক্টরি চালাচ্ছেন, সেখানে আপনার বিভিন্ন প্রসেসগুলো হবে। তো আপনার প্রথমে একটা মেশিন অন করার দরকার, ওই মেশিনটা যখন অন হয়ে যাবে তখন আরেকটা মেশিন অন করা দরকার, ওই দ্বিতীয় মেশিনটা যখন অন হয়ে যাবে তখনকার তৃতীয় মেশিনটা অন করা দরকার। অর্থাৎ প্রথমটার আগে দ্বিতীয়টা যদি অন হয় তাহলে আপনার একটু ভেজাল পেকে যাবে। তো এখন আপনি ম্যানুয়ালি গিয়ে প্রথম মেশিনটা অন করলেন, তারপরে আবার দ্বিতীয় মেশিনটা অন করলেন, তারপরে আবার তৃতীয় মেশিনটা অন করলেন। অন করার পরে এখন কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে কারেন্ট চলে গেল। এখন কারেন্ট যদি চলে আসে সাথে সাথে প্রত্যেকটা মোটর পাওয়ার পেয়ে যাবে এবং সব মোটর একসাথে স্টার্ট হয়ে যাবে।
তো যদি আমরা ব্যবহার করি, এমপিসিবি ব্যবহার করি, অথবা আপনার সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করি বা সুইচ ব্যবহার করি, অন থাকলে সাথে সাথে অন হয়ে যাবে। কিন্তু ডল স্টার্টার এমন এক ধরনের সার্কিট যেটা সাথে সাথে অন হতে দিবে না, আপনাকে ম্যানুয়ালি যে অন করতে হবে। হয়তো বিষয়গুলো কমপ্লিকেটেড মনে হচ্ছে, কমপ্লিকেটেড মনে হবে না, আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখবো, অর্থাৎ 3 ফেজ মোটরকেও কন্ট্রোল করে দেখবো, এটা স্টেপ বাই স্টেপ আর কি। আচ্ছা, এখন আমি শুরু করি। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আপনি ডিটেলসে জানেন, যদি না জেনে থাকেন তাহলে আপনি গত ভিডিওটা দেখে আসবেন, অর্থাৎ 43 নম্বর ভিডিওটা দেখে আসবেন। ভিডিওগুলো ক্লাস আকারে করবেন, ভিডিও দেখার উদ্দেশ্যে এসে ভিডিও করবেন না, মানে ভিডিওগুলো দেখবেন না, আপনি ক্লাস করার উদ্দেশ্যে এসে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, আমি প্রথমে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আঁকাই। এটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্তটা হচ্ছে কয়েলের এক প্রান্ত, এই প্রান্তটা কয়েলের আরেক প্রান্ত, A1 A2। এটা আমার এনো প্রান্ত আর এটাও এনো প্রান্ত, অর্থাৎ এই A1 আর A2 তে যদি আমি কয়েলে ভোল্টেজ দিই তাহলে এটার সাথে এটা শর্ট হয়, এটা আমরা পূর্বেই জেনেছিলাম। তারপরে এটা এনো, এটাও এনো, এটা এনো, এটা এনো, এটা এনো, আবার এটা এনো। খেয়াল করে দেখেন, যদি আপনি এই কয়েলে ভোল্টেজ দেন তাহলে এটার সাথে এটা শর্ট হয়, এটার সাথে এটা শর্ট হয়, এটার সাথে এটা শর্ট হয়, এটার সাথে এটা শর্ট হয়। যেহেতু আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করব D1810, এটার সবগুলো প্রান্ত এনো, অর্থাৎ এর কোনো এনসি প্রান্ত নাই। যদি আপনার এনসি প্রান্ত কোনো প্রজেক্টের প্রয়োজন হয়, আপনি এটার সাথে অক্সিলারি লাগিয়ে নিতে পারেন, অথবা আপনি এনসি বিশিষ্ট ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন আমরা দুইটা সুইচ ব্যবহার করব, দুইটাই পুশ সুইচ, অর্থাৎ যে একটু দেখাই যে এরকম দুইটাই পুশ সুইচ এরকম। তো এই পুশ সুইচের আমি একটার এনো অংশ ব্যবহার করব, অপর একটা সুইচের এনসি অংশ ব্যবহার করব। অনেকে ভুল করেন ডায়াগ্রাম আঁকানোর সময় যে একটা সুইচেরই এনো এনসি দুটাই ব্যবহার করেন একই সাথে, তখন আপনার ঠিকভাবে কাজ করে না। এটার কারণ আছে, অবশ্যই কারণ আছে। তাহলে আমার কাছে ফেজ আছে, এখানে আমি প্রয়োজনে ব্যবহার করব। এখানে আমার কাছে নিউট্রাল আছে। এখন আমি যেটা করব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমি পুশ সুইচের মাধ্যমে অন অফ করার চেষ্টা করব, কিন্তু লজিকটা তো আমাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ একটা পুশ বাটন চাপবো, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে যাবে, অর্থাৎ পুশ বাটনটা ছেড়ে দিলেও সে অন হয়ে থেকে যাবে। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর যদি অন হয়ে থেকে যায় তাহলে লোডটা অন হয়ে থাকবে। আর আরেকটা পুশ সুইচ আমি ব্যবহার করব, সেটা অফ করার জন্য, ওটা চাপ দিলেই পুরো প্রসেসটা অফ হয়ে যাবে, এবং পুশ বাটনটা যদি আমি ছেড়েও দিই তাও সে অফই থাকবে। এখন আমরা প্রথমে দুইটা এনও এনসি বিশিষ্ট পুশ সুইচ নিই, তারপরে আমরা কানেকশনটা করব। আচ্ছা, এটা আমার একটা পুশ বাটন, এটাও আমার একটা পুশ বাটন। এখন আমি যে অংশটা ব্যবহার করব সেই অংশটাই লিখি, মানে এই পুশ সুইচের এই দুইটা হচ্ছে কি এনসি, এই দুইটা এনও, আবার এই পুশ সুইচের এই দুইটা এনসি, এই দুইটা এনও, অর্থাৎ যেটা থেকে থাকে যে অংশটা সেটা নর্মালি ক্লোজ। এটা আপনারা অলরেডি জেনে এসেছেন। তো এখন দেখেন, আমরা একটু লিখে দিই শর্টে, এটা হচ্ছে আমার এনসি অংশ, আর এটা হচ্ছে আমাদের এনও অংশ। এই সুইচেরও তাই, এটা আমাদের এনসি অংশ আর এটা আমাদের এনও অংশ। এখন দেখেন, খুবই খেয়াল করে দেখবেন খুব ভালোভাবে, আপনি ফেজ এই নর্মালি ক্লোজ পিনের সাথে লাগিয়ে দিলেন প্রথম সুইচের, তাহলে দেখেন এই পুশ বাটনটা আপনি যদি নাও চাপেন এখানে কিন্তু ফেজ এসে বসে থাকবে। কেন বসে থাকবে? কারণ এই সুইচটা এনসি বিশিষ্ট সুইচ, কারণ এখানে ঠেকে আছে। যদি পুশ বাটনটা প্রেস করেন তাহলে কিন্তু এই প্রান্তে আর আপনি ফেজ পাবেন না। এই লজিকটাই হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। এখন আমি যেটা করব, এই এনসি থেকে সরাসরি অপর পুশ বাটনের এনও প্রান্ততে লাগাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে নর্মাল অবস্থায় আপনি কিছু করেননি, ফেজ এসে বসে আছে কি না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়
তাহলে আপনি অনেকটাই শিখে আসছেন। এখন আমি যেটা করব, এই যে এনও বিশিষ্ট অর্থাৎ দ্বিতীয় সুইচের এনও প্রান্ত থেকে A1 এ আমি ভোল্টেজ দেব। দেখেন A1 এ আমি ভোল্টেজ দিলাম। এখন দেখেন তো আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি অন হয়েছে? আপনি বলবেন নিউট্রাল নাই। আচ্ছা, আমি নিউট্রাল দিয়ে দিই। নিউট্রাল দিয়ে দিলাম। এখন কি ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন আছে? ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু অন নাই, কারণ আমার এখানে অলরেডি ফেজ আছে, কিন্তু এখানে ফেজ নাই। এখানে ফেজ না থাকার কারণে A1 এ ভোল্টেজ পাবে না। কিন্তু আমি যদি এই পুশ বাটনটা এখানে প্রেস করি তাহলে কি হয়? তাহলে দেখেন এই ফেজটা নর্মালি এই প্রথম সুইচের নর্মালি ক্লোজ পিন দিয়ে যাবে, দিয়ে এনও দিয়ে ঢুকবে। যেহেতু পুশ বাটনটা চেপে ধরেছি, এখানে A1 দিয়ে ভোল্টেজ পাবে এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। কিন্তু আমি যদি পুশ বাটনটা ছেড়ে দিই তাহলে সাথে সাথে এখানে আর ফেজ আসবে না, তাই এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন থাকবে না। কিন্তু আমাকে লজিক কি বানাতে হবে? আমাকে বানাতে হবে পুশ বাটনটা ছেড়ে দিলে এটাকে অন থাকতে হবে। বিষয়টা ঠিক এরকম, আমাকে এমন একটা গাছের উপরে উঠে গাছ কাটতে হবে যেন গাছ কাটার পরে আমি নিজেই গাছ থেকে পড়ে যাই। তাহলে কিভাবে গাছ কাটতে হবে? আমাকে একটা গাছের উপরে আগে বসতে হবে, উপরে বসতে হবে। উপরে বসার পরে নিচে আমাকে কাটতে হবে। যখন কাটা হয়ে যাবে তখন আমি গাছ সহ মানে আমি পড়ে যাব। ঠিক এই কাজটা আমাকে এখানে করতে হবে। কি করতে হবে দেখেন, আমাকে পুশ বাটন চাপার পরে আমাকে চিন্তা করে দেখতে হবে। এখন দেখাই, আমার কাছে নর্মাল অবস্থায় কোথায় ফেজ আছে বলেন তো? আমার এখানে ফেজ আছে অবশ্যই, তাই না? এখানে যদি আমি ফেজ পাই, অর্থাৎ পুশ বাটনের অপর সাইডে, অর্থাৎ এই এনসি প্রান্ত থেকে ফেজ ঢুকেছে, এই এনসিতে আমি পাবো, অর্থাৎ এখানে তো আমি ফেজ পাবো। এই যে এই প্রান্তটা একটু খেয়াল করে দেখবেন, এই যে এটাতে আমি ফেজ দিয়ে দিলাম। কোথায় থেকে দিয়ে দিলাম? এই যে এনসি থেকে, এনসির পরে থেকে। আপনি আবার এখান থেকে দেন না, এটার যুক্তি আছে, কারণ আছে। তাহলে কি হবে দেখেন, এখন এই জিনিসটা খেয়াল করে দেখেন, এই পুশ বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কি এখানে ফেজ পাবো? আমি ফেজ পাবো না। কেন পাবো না? কারণ এটা এনসি দিয়ে আসছে। কিন্তু এই পুশ বাটনটা যখন আমি প্রেস করব না, অর্থাৎ এটা যখন আমি প্রেস করব না, তখন অটোমেটিক এখানে ফেজ হয়ে থাকবে। এখন দেখেন, আমি একটা জাস্ট একটা তার সব কিছু চেঞ্জ করে দেবে। কেমন? এটা এই অংশের, অর্থাৎ যেখানে আমি ফেজ দিয়েছি এখান থেকে এই অংশটা আমি এইভাবে কানেক্ট করব, এই A1 এর সাথে লাগিয়ে দেব। এখন তো একটু খেয়াল করে দেখেন তো কি হলো। আমার কিন্তু অলরেডি কাজটা শেষ, প্রায় কাজটা শেষ। কেমন? আমি যখন এই পুশ বাটনটা চাপলাম, ধরেন এখানে আমি চাপলাম, তখনই কি হয়েছে? যখন আমি চেপে ধরেছি এখান থেকে এখানে ফেজ পাচ্ছে, অর্থাৎ আমি যখনই এই পুশ বাটনটা চাপছি এখানে ফেজ পাচ্ছে, এখানে ফেজ পালে এখানে A1 এ ভোল্টেজ পাচ্ছে, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়েছে। ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি অন হয়ে থাকে তাহলে এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট। তো এটার সাথে এটা যখন কানেক্ট হয়ে গেছে তখন দেখেন এই যে ফেজটা ঘুরে এসে এপার দিয়ে ঘুরে এসে এপার দিয়ে A1 এ ভোল্টেজ পেয়ে গেছে। যদি আমি পুশ বাটনটা ছেড়েও দিই, আমার এটা যেহেতু শর্ট হয়ে গেছে তাই এখানে ভোল্টেজ পেতে থাকবে এবং এটা অন হয়ে যাবে, আর অর্থাৎ এটা আর কোনোদিন অফ হবে না। কেন অফ হবে না? এই যে নিজেই নিজেকে চাপা দিয়ে দিল। কিভাবে চাপা দিল? এখানে এনও প্রান্ততে ফেজ আছে, এই ফেজটা এখানে দেওয়া আছে। পুশ বাটনটা যখন আমি প্রেস করছি, অর্থাৎ এ পাত দিয়ে ফেজটা A1 এ পাচ্ছে। যখনই আমি পুশ বাটনটা ছেড়ে দিই বা না দিই, এটার সাথে তো এটা কানেক্ট হয়ে গেছে, তো এখানে আমার এই ফেজটা দেওয়া আছে, তাহলে এই ফেজটা ঘুরে গিয়ে আমার এখানে ভোল্টেজ পাবে। তাহলে এটা ল্যাচ হয়ে গেল। তাহলে এই যে তারটার নাম, এটার নাম হচ্ছে ল্যাচ তার। বানানটা সম্ভবত LATCH। আর এই ল্যাচ তারকেই বলা হয় ল্যাচিং। এটাই ল্যাচিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন ডল স্টার্টার বানাবেন, এটাই কিন্তু ডল স্টার্টার সার্কিট, আগে এটা বানাবেন, তারপরে আপনি এটার সাথে থ্রি ফেজ মোটর কানেক্ট করবেন না অন্য কোনো লোড কানেক্ট করবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। বিষয়টা আমি আরও একবার এক্সপ্লেন করব, সামনে আমাদের থ্রি ফেজ মোটর কন্ট্রোল করেও দেখাবো, অর্থাৎ ভয় পাবেন না। আপনি জাস্ট এটা বুঝতে পারছেন কিনা এটা একটু খেয়াল করে দেখেন। আমি দুইটা পুশ বাটন ব্যবহার করেছি, একটা এনসি ব্যবহার করেছি, অপর পুশ বাটনের এনও প্রান্ত ব্যবহার করেছি। প্রথম পুশ বাটনের এনসি প্রান্ততে আমি ফেজ দিয়েছি, তাহলে আমি এখানে ফেজ পাবো। তাহলে এখান থেকে যদি ফেজ পাই, এই ফেজটা আমি সরাসরি অপর পুশ বাটনের এনও প্রান্ততে লাগিয়ে দিয়েছি। এই এনও পুশ বাটনের
অপর প্রান্ত আমার A1 মানে A1-এ আমি তার দিয়ে লাগিয়ে দিয়েছি। তাহলে কি হবে, যেহেতু আমার NC দিয়ে এই NO-তে ফেজ পাচ্ছে, তাহলে পুশ বাটনটা যদি আমি প্রেস করি এ পাত দিয়ে আমি A1-এ ভোল্টেজ পাবো। A1-এ যদি আমি ভোল্টেজ পাই তাহলে দেখেন আবার এই যে আমার এই NC প্রান্ত থেকে আমার একটা ফেজ এখানে দেওয়া আছে, এই ফেজ ঘুরে এসে এ পাত দিয়ে এসে A1-এ শর্ট হয়ে গেল। তাহলে পুশ বাটনটা যদি আমি ছেড়েও দিই না কেন, এটার সাথে এটা শর্ট হয়ে গেছে, এটার সাথে এটা শর্ট, তাহলে ভোল্টেজটা এপার দিয়ে এপারে পাচ্ছে। এখন আমি একে অফ করব কিভাবে, এই যে NC প্রান্ত যদি আমি চাপ দিই তাহলে আমার এখানে ফেজ পাবে না। কেন পাবে না, কারণ আমার NC হয়ে আসছে। এখানেও যদি ফেজ না পাই সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে মানে সে খুলে গিয়ে এখানে আমার ফেজ আসতে দিবে না। এখানে যদি ফেজ আসতে না দেয় A1-এ আর ভোল্টেজ পাবে না, অর্থাৎ তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে। তাহলে অন করার প্রসেসটা কি, এই NC-তে ফেজ দেওয়া আছে, এই NC থেকে সরাসরি NO-তে একটা তার কানেক্ট করা আছে, আবার NC থেকে NO এই পুশ বাটনে NO-তে তার কানেক্ট করা আছে। এই NO অপর NO থেকে A1-এ ভোল্টেজ দেওয়া আছে। যখনই পুশ বাটন চাপ দিব এই ভোল্টেজটা NC হয়ে NO1 হয়ে A1-এ পাবে। যখনই এখানে পাবে তখন কি এই NO থেকে মানে এই যে NO প্রান্ত অর্থাৎ এই NC থেকে যে ভোল্টেজটা আমার আসছে এই NO-র প্রথম প্রান্ত, এই প্রথম প্রান্ত থেকে ফেজ আমার এই NO-তে পাচ্ছে। তো এটার সাথে এটা শর্ট হচ্ছে, ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন হলো এটার সাথে এটা শর্ট হচ্ছে, এপার দিয়ে A1-এ ভোল্টেজ পাচ্ছে, অর্থাৎ ল্যাচিং হয়ে গেল। যখন আমি NC চাপ দিছি তাহলে এই ফেজটা এখানে আর আসতে দিবে না, এখানে যদি আসতে না দেয় এখানে আসতে দিবে না, এখানে যদি না আসে A1-এ আর ভোল্টেজ পাবে না, তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি একটা লোড কন্ট্রোল করে তো দেখতে চান, খালি ম্যাগনেটিক কন্ডাক্টর অন অফ করবেন, একটা লোড কন্ট্রোল করবেন না, এটা তো হয় না। আচ্ছা, আমরা তাহলে এখন কি করব, এখন আমরা একটা লোড কানেক্ট করব। কিভাবে, এই মনে রাখবেন এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনি যে লোডটা কন্ট্রোল করবেন সেই লোডে ভোল্টেজ দেওয়ার জন্য আপনি সরাসরি ভোল্টেজটা দিবেন, অর্থাৎ সুইচ থেকে না, অর্থাৎ সরাসরি। কেমন, এই যে আপনার মেন ফেজ আপনার কোথায় আছে, এই যে এখানে মানে পুশ বাটনের এখানে তো আপনার মেন ফেজ আছে, এই ফেজটা আপনি এই NO-তে দিয়ে দিলেন। তাহলে আর নিউট্রাল কোথায় থেকে পাবেন, এই যে নিউট্রাল আপনার ওপাশে আছে, এই যে নিউট্রাল এখান থেকেও নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন, একই বিষয়। এখান থেকে আসলো এই NO-তে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আপনি যখন এই পুশ বাটনটা প্রেস করছেন তখনই আপনার A1-এ ভোল্টেজ পেলো। যখন A1-এ ভোল্টেজ পেলো তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন, তখন এটার সাথে এটা শর্ট হচ্ছে, এটার সাথে এটা শর্ট হচ্ছে, এটার সাথে এটা শর্ট হচ্ছে। এখানে NC থেকে একটা তার দেওয়ার কারণে এখানে ভোল্টেজটা পাচ্ছে, এখানে ল্যাচিং হয়ে সে অন হয়ে থেকে গেল। সেই সাথে ANOর সাথে ANO শর্ট হচ্ছে, ANOর সাথে ANO শর্ট হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি এখানে ফেজ পাবো, এখান থেকে আমি এখানে নিউট্রাল পাবো। তাহলে এখানে যদি আমি একটা লাইট কানেক্ট করে দিতে পারি তাহলে আমার কাজটা শেষ। তাহলে আমরা এখানে একটা লাইট কানেক্ট করে দিই। এখন এখানে আমার কি আছে, ফেজ, আর পাশে আমার কি আছে, নিউট্রাল। আমার কাজটা শেষ। এখন দেখেন আমরা জিনিসটা প্র্যাকটিক্যালে করে দেখব। খুব সহজ বিষয়, জাস্ট খেয়াল করে দেখেন, খুবই সহজ বিষয়, কঠিন না, মন দিয়ে দেখেন। আর প্র্যাকটিক্যালে করার জন্য আমাদের R22 যে প্যাকেজটা আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে কিটটা আছে, যে পার্টসপাতিগুলো থাকে সেগুলো সব কিছু আপনি কিনে নেন, যেন আপনি বাসায় বসে প্র্যাকটিক্যালে কাজ করতে পারেন। আপনি 40,000, 50,000, 60,000, 70,000 টাকা বেতনে কাজ করবেন, আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো কোনো টাকাই না থাকে, বা আপনি যদি নাই করেন নিজের প্রতি ইনভেস্ট, তাহলে আপনি এগোতে পারবেন না। ভিডিওগুলো দেখেন, সম্পূর্ণ ফ্রিতে আপলোড হতে থাকবে। আর এই পার্টসপাতিগুলো সম্পূর্ণ আমার অনলাইন শপে পেয়ে যাবেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। আর এখন আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাচ্ছি, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ততে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো যাই হোক, চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে দেখে আসি। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে ডল স্ট্যাটার সার্কিটটা তৈরি করব। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা ব্যবহার করব D1810 মডেলের ম্যাগনেটিক কন্ডাক্টর। অর্থাৎ একটু ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করে দেখেন, আমি কানেকশানটা একটু ব্যাখ্যা করি। এখানে দুইটা পুশ বাটন ব্যবহার করা হয়েছে, আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা একটা লোড। তো সেক্ষেত্রে প্রথম পুশ বাটনের NC প্রান্ততে মেন ফেজ ঢুকেছে, এই অপর প্রান্তটা সরাসরি অন্য আরেকটি পুশ বাটনের প্রথম NO প্রান্ততে লাগানো হয়েছে। এখন NO পুশ বাটনের অপর প্রান্ত A1-এ লাগানো হয়েছে, অর্থাৎ এখন যেহেতু NC-তে নর্মালি NO-তে ভোল্টেজ পাবে, সেক্ষেত্রে পুশ বাটনটা যখনই প্রেস করবে A1-এ ভোল্টেজ পাবে। তো সেই সাথে এই যে এই NC-র অপোজিট পিন থেকে, অর্থাৎ
এই এনসির প্রথম পিনে তো ফেজ ঢুকেছে, অর্থাৎ অপর পিনে আমার এই এনওতে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওতে একটা ফেজ দেওয়া হয়েছে, যেন এই এনসি চাপ দিলে এই ফেজটা ডিসকানেক্ট হয়। এখন খেয়াল করে দেখেন, যখন পুশ বাটনটা প্রেস করব তখন A1 ভোল্টেজ পাবে, সাথে সাথে এনও থেকে ভোল্টেজ পেয়ে এটার সাথে তো এটা শর্ট হবে, তাই না? এটার সাথে এটা ভোল্টেজ পেয়ে এখানে A1 ল্যাচিং হয়ে যাবে। অর্থাৎ এই যে এই পুশ বাটনটা যদি আমরা ছেড়েও দিই, তাও এই ল্যাচিংয়ের মাধ্যমে এই লোডটা চালু থাকবে, কারণ এএনওর সাথে নিউট্রাল দেওয়া আছে, এখানে নিউট্রাল পাবে, এএনওর সাথে ফেজ দেওয়া আছে, সরাসরি এখানে পাবে। তো সেক্ষেত্রে কি হবে, যখনই আমি এই পুশ বাটনটা ছেড়ে দেব তাও এটা চালু থাকবে, আর যখন আমি এএনসি পুশ বাটনটা প্রেস করব তখন এই এএনওতে ভোল্টেজ পাবে না। যেহেতু পাবে না, তাহলে এখানেও পাবে না, এখানে না পেলে এখানেও পাবে না, তখনই এই লোডটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই তারটা হচ্ছে আমার ল্যাচিং তার। আর যেটা দিয়ে আমি অফ করছি এটাকে আমরা বলবো অফ পুশ বাটন, আর যেটাকে আমরা অন করছি, অর্থাৎ যে পুশ বাটন দিয়ে অন করছি সেটাকে আমরা বলবো অন পুশ বাটন। ঠিক আছে, দুইটা পুশ বাটন। তো চলেন আমরা সিরিয়াল বাই স্টেপ দেখে আসি। তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা জেনেছিলাম এটা এনও, এর অপোজিটটাও এনও, অর্থাৎ এটা এনও, এটাও এনও, এটা এনও, এটা এনও, এটা এনও, এটা এনও। আর যেটা হচ্ছে কয়েল, যেটা আমরা বলি A1, সেক্ষেত্রে দেখেন যে A1 A2। আমি যদি উপর থেকে এভাবে দেখাই তাহলে এটা A1, এটা A2। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালে কাজটা করব। ডায়াগ্রাম অনুসারে আমরা জিনিসপাতিগুলো একটু সাজিয়ে নিই। আমাদের দুইটা পুশ বাটন লাগবে, তো সেক্ষেত্রে আমরা এই যে এটা একটা পুশ বাটন ব্যবহার করব, আর এটা অপর আরেকটা পুশ বাটন ব্যবহার করব। আমরা যেটা দিয়ে অফ করব সেটাকে আমরা লাল রাখবো, আর যেটা দিয়ে অন করব সেটাকে আমরা সবুজ রাখবো। তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে, সবুজে অন হবে, লালে অফ হবে। তাহলে এই লাল পুশ বাটনটার আমরা এনসি প্রান্ত ব্যবহার করব, এই দুইটা। আর যেটা নীল পুশ বাটন, এটার আমরা এনও প্রান্ত ব্যবহার করব। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম অনুসারে কাজটা করতে থাকি। তাহলে ডায়াগ্রাম অনুসারে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন, মেন ফেজ সরাসরি এনসিতে গেছে, আর এনসির অপর প্রান্ত সরাসরি এনও পুশ বাটনে গেছে, এনও পুশ বাটনের অপর প্রান্ত এনওতে গেছে। তাহলে আমরা এটা আগে কানেকশন করি। এই যে এটা আমার একটা হচ্ছে সাপ্লাই কর্ড বলতে পারেন, অর্থাৎ এটা আমার ফেজ, এটা নিউট্রাল। তাহলে আমি এই যে ফেজ কি করব, আমার এনসি পুশ বাটনের প্রথম প্রান্ততে লাগাবো, ঠিক এইভাবে লাগিয়ে দিলাম। এই যে মেন ফেজ লাগালাম। এখন এনসি থেকে আমরা একটা তার সরাসরি আমরা এটাতে লাগাবো, অর্থাৎ এনওতে লাগাবো, অপর পুশ বাটনের। তাহলে এনসিটা একটু কানেক্ট করে দিই। আমি একা হাতে ভিডিওগুলো করি, সেজন্য শ্যুট করতে আর দেখাতে একটু সমস্যা হয়। একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাকে মন দিয়ে দেখতে হবে, এটা কঠিন কিছু না। এখন এই এনসিটা আমরা খেয়াল করে দেখেন ডায়াগ্রাম অনুসারে, এই যে এনসি থেকে সরাসরি এনও পুশ বাটনে যাবে। এই যে এটা দেখেন, আমি পুশ বাটনের প্রথমে ফেজ দিলাম এনসিতে, অপর এনসি থেকে আমি ফেজ পাবো। তো এটা আমরা কোথায় লাগাবো, অপর পুশ বাটনের এনও প্রান্ততে লাগাবো, অর্থাৎ নিচেরটা। এখন আমরা এই যে এর অপর প্রান্ত কোথায় লাগাবো, এর অপর প্রান্ত আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 প্রান্ততে লাগাবো। তাহলে অপর প্রান্ততে আমরা এই যে এনও থেকে নিব, এটা কোথায় কানেক্ট করব, A1 এ। A1 আছে আমার এখানে, এটা হচ্ছে কয়েল। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, আমরা জাস্ট ডায়াগ্রাম অনুসারে কি করলাম। এই যে ডায়াগ্রাম অনুসারে একটু খেয়াল করে দেখেন, এই যে আমার ডায়াগ্রাম, এনসিতে মেন ফেজ দিয়েছি, এনসির অপর প্রান্ত অপর একটা পুশ বাটনে এনও প্রান্ততে লাগিয়েছি, এই এনও পুশ বাটনের এক প্রান্তে A1 লাগিয়েছি। আর এই যে মেন নিউট্রালে সরাসরি A2 লাগাতে হবে, মেন নিউট্রাল। তাহলে আমার মেন নিউট্রাল কোথায় পাবো, এখানে পাবো মেন নিউট্রাল। তাহলে এটা আমরা A2তে লাগাই।
এখন আমি পুশ বাটনটা প্রেস করে দেখব আসলে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হচ্ছে কিনা, সেটা আমরা একটু খেয়াল করে দেখি। তো এটা হচ্ছে আমার মাল্টিপ্লাগটা যদি আমি নিই, আমি খুব সাবধানে লাইন দেবো, এগুলো না যেন আমার হাত না থাকে। স্যান্ডেল পরে কাজ করার চেষ্টা করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে টেস্ট করে দেখতে হবে। তাহলে এটা চাপ দিলে আমার এটা অন হওয়ার কথা, দেখি এই যে চাপ দিলাম অন হচ্ছে, ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে। এখন ছেড়ে দিলে অন থাকবে কিভাবে সেটা আমরা দেখব। আর এটা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা নর্মালি এখানে ফেজ আসে, কিন্তু এটা যদি প্রেস করে ধরে থাকি তাহলে এখানে ফেজ পাবে না। এখানে যদি ফেজ না পাই, এই যে এই পুশ বাটনটা আমি যতই প্রেস করি চলবে না, কিন্তু এটা যখন আমি চাপ দিব না তখন এটা চাপ দিলে যে অন হচ্ছে। এভাবে টেস্ট করে করে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখন আবার সাপ্লাই লাইনটা খুলে ফেললাম। এখন আমি ল্যাচিংয়ের প্রক্রিয়াটা দেখাবো, অর্থাৎ কিভাবে আপনার লাইনটা কানেক্ট হয়ে থাকবে একবার পুশ বাটন প্রেস করলে। এখন ল্যাচিংয়ের জন্য আপনাকে কী করতে হবে, অর্থাৎ এনসির অপোজিটে, অর্থাৎ পুশ বাটনের তো এনসি প্রান্ততে একটা ফেজ ঢুকেছে, অর্থাৎ এই প্রান্ততে আমার একটা ফেজ ঢুকেছে, এই যে এই প্রান্ততে। এখন অপর প্রান্ত অর্থাৎ এই সাদা যে তারটা, অর্থাৎ এই প্রান্ত থেকে আমরা সরাসরি এনোতে লাগাবো, আর এই এনো থেকে সরাসরি আমার এ ওয়ানে একটা তার দিয়ে ল্যাচিং করে দিতে হবে, তাহলে আমার এটা অন হয়ে থেকে যাবে। তাহলে এটা আমরা এবার দেখি। তাহলে আমরা যেটা করব, এই যে আমার কাছে যে একটা এই তার আছে, এই তারটা আমরা কি করব, সরাসরি আমার এই যে এই প্রান্ততে লাগাবো, অর্থাৎ এনসি প্রান্ততে। একটু খেয়াল করে দেখেন, এই তারটা আমি এইখানে লাগিয়ে দেবো, যে এইখানে। এখন এটা টাইট করে দেব। ঘাবড়াবেন না, হ্যাঁ, খুব সহজ জিনিস। খেয়াল করে দেখেন, এটা যেহেতু এনসি প্রান্ত, এই পুশ বাটনের এনসি প্রান্ত এটা, তাহলে এখানে আমার অটোমেটিক ফেজ আসবে, তাই কি না? আর এখানে যখন আমি চাপ দিব এখানে আর ফেজ পাবে না, এটা হচ্ছে মেন কথা। তাহলে এই প্রান্তটা আমি সরাসরি এই ডায়াগ্রাম অনুসারে, যে খেয়াল করে দেখেন ডায়াগ্রাম অনুসারে আমার এই প্রান্তটা, অর্থাৎ এনসি থেকে যে এই এনোতে লাগাতে হবে, আর এই এনো থেকে সরাসরি এ ওয়ানে লাগাতে হবে। যে এই তারটা সরাসরি আমরা এই প্রান্ততে লাগিয়ে দেব, অর্থাৎ শেষের এনো প্রান্ততে লাগিয়ে দিচ্ছি, এই প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন অপর প্রান্ত আমার সরাসরি ঘুরে এ ওয়ানে লাগাতে হবে। এখন এ ওয়ানে লাগানোর জন্য আমি আরেকটা তার ব্যবহার করব, যে এটা ল্যাচিং তার, অর্থাৎ এই অংশটার নামে আমার ল্যাচিং। এই যে এটা সব কিছুই ডায়াগ্রাম অনুসারে করার চেষ্টা করবেন, ডায়াগ্রাম ফলো করে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, আপনার জন্য সব থেকে বেশি সুবিধা হবে। এখন এই প্রান্তটা আমরা কোথায় লাগাবো, এই যে ডায়াগ্রাম অনুসারে, যে এখানে আমরা একটা প্রান্ত লাগালাম, এই প্রান্তটা আমরা সরাসরি এ ওয়ানে লাগাবো। এই যে এটা আমরা এই এ ওয়ানে লাগাবো। এখন এ ওয়ান কোথায় আছে, এখানে আছে, তাহলে এ ওয়ানটা আমাকে একটু খুলতে হবে। বারবার খুলবেন, লাগাবেন, দিয়ে এভাবে কাজগুলো করবেন, অর্থাৎ একবারে সব কিছু লাগিয়ে গ্যাঞ্জাম করবেন না। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি সেভাবে করেন, আপনার মন মতো করেন, কিন্তু প্রথম আপনাকে স্টেপ বাই স্টেপই করতে হবে আর কি। যে মোটামুটি আমাদের ল্যাচিং কমপ্লিট। এখন আমরা টেস্ট করে দেখি, হ্যাঁ, যে ল্যাচিং হচ্ছে কিনা। তার জন্য আমি আবার এই যে মাল্টিপ্লাগটা নিব, নেওয়ার পরে এখানে আমি লাইন দিব, খুব সাবধানে যেন হাত আমার না ঠেকে। এখন আমি টেস্ট করে দেখব, দেখেন এটা চাপ দিলে অন হতে হবে, এই যে চাপ দিলাম অন হয়ে গেল। আমি কিন্তু হাত আর কোথাও দিইনি, দেখেন কোথাও দিইনি, এটা অন হয়ে আছে। কিন্তু যখনই আমি এটা প্রেস করব তখন এটা অফ হলো। কেন হলো আপনি তো জানেন, আপনি যদি ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কেন হলো, তাই না? যদি না হয় আপনি আবার চেষ্টা করবেন ডায়াগ্রাম ফলো করে, ডায়াগ্রামে সব কিছু কিন্তু দেওয়া আছে। এখন আমরা যেটা করব, এই যে মেন নিউট্রাল এই এনো প্রান্ত দিব, আর মেন ফেজ সরাসরি এই এনোতে প্রান্ততে দিব, আর এখানে আমরা একটা লোড কানেক্ট করব, তাহলে আমার কাজটা কমপ্লিট হবে। তাহলে আমরা এখন দেখি মেন ফেজ কোথায় আছে। মেন ফেজ এই যে প্লাগের ইনপুট, তাই কি না? এটা হচ্ছে মেন ফেজ। তাহলে মেন ফেজে আমরা লাইন দিই, তাহলে মেন ফেজে আমরা একটা হলুদ তার ব্যবহার করি, এটা একটা হলুদ তার মেন ফেজ।
মেন ফেজে যে আমি কানেক্ট করে দিচ্ছি। এখন ডায়াগ্রাম অনুসারে যে আমরা মেন ফেজটা এই যে এই প্রথম প্রান্ততে লাগিয়ে দেব, একটু খেয়াল করে দেখেন। ফেজ তো আমি দিলাম, এখন আমাকে নিউট্রাল দিতে হবে। তাহলে নিউট্রাল আমার এই যে দ্বিতীয় অংশে কোথায় পাবো, এই যে প্লাগের নিউট্রাল কোথায় লাগানো আছে, A2-তে। এখান থেকে আমরা নিউট্রালটা এখানে লাগাবো, অর্থাৎ দ্বিতীয় প্রান্ততে লাগাবো। এই যে ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, এই যে আমার নিউট্রাল সরাসরি ANO প্রান্ততে লাগাতে হবে। প্লাগ থেকে আমরা সরাসরি NO-তে লাগালাম, আর নিউট্রাল আমরা ANO-তে লাগাবো, অর্থাৎ দ্বিতীয় NO-তে, মেন নিউট্রাল। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আমার নিউট্রাল আছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে খুলতে হবে। এটা খোলার জন্য আমাকে এই যে তারটা আমি ব্যবহার করেছিলাম এটা একটু খুলতে হবে, না হলে আমি লাগাতে পারবো না আর কি। এটা না খুললে আমি লাগাতে পারবো না। এটা একটু খেয়াল করে দেখবেন, এই যে এটা একটু খুলে রাখলাম সাইডে, রাখার পরে এই যে এখন A2টা খুলবো, যেহেতু নিউট্রাল কানেক্ট করব। এই যে নিউট্রাল কানেক্ট করে দিলাম। এখন এই যে আমার এই ল্যাচিংয়ের যে তারটা যেখানে ছিল সেখানে কানেক্ট করে দেব, কারণ আমি যদি না খুলতাম তাহলে আমি স্ক্রুড্রাইভারটা ভিড়াতে পারতাম না। এই যে এখন এই যে আমরা যে নিউট্রালটা পেলাম সেটা এই যে আমার এই 2 নম্বর পিনে লাগিয়ে দিতে হবে। অর্থাৎ NOর দ্বিতীয় অংশতে আমি লাগাচ্ছি। দেখে গ্যাঞ্জাম মনে হয়, কিন্তু বিষয়গুলো খুবই সহজ। এই যে দেখেন আমার এতটুকু অংশ শেষ। মেন ফেজ ANO-তে দিলাম, মেন নিউট্রাল ANO-তে দিলাম, তাহলে আমরা এখানে ফেজ নিউট্রাল পাবো। তাহলে এই দুইটার সাথে আমরা লোড কানেক্ট করব। তাহলে লোড কানেক্ট করতে গেলে এই যে দুইটা লোড এবং আমরা তার নিব। এই যে লোড কানেক্ট করার জন্য আমরা দুইটা তার নিব। কি করব আমরা, এই যে প্রথম প্রান্ততে আমরা একটা তার লাগাবো, ওই যে এরকমভাবে যে একটা তার লাগিয়ে দিলাম ফেজ, এটা মেন ফেজ লাগিয়ে দিলাম। এখন আমাকে এই মেন ফেজটা লোডের এক প্রান্ততে লাগাতে হবে। যে লোডের এক প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন লোডের অপর প্রান্ত, এই যে অপর প্রান্ততে আমাকে এখন নিউট্রাল লাগাতে হবে। যে একটা তার, এখন এটাতে আমরা নিউট্রাল লাগাবো। যে কাজটা আমার সম্পূর্ণ শেষ। এখন আমরা দেখব যে আসলে কাজটা করছে কিনা। তার জন্য আমরা যে মাল্টিপ্লাগ নিলাম, নেওয়ার পরে আমরা খুব সাবধানে সকেটে লাগাবো। যে সকেটে লাগাচ্ছি, এখন এটা চাপলে এটা চালু হয়ে থাকার কথা। এটা আমরা টেস্ট করে দেখিয়ে দেখেন, এতে চালু হয়ে থেকে গেল। এখন আপনি মনে করছেন আমি ছোট ইন্ডিকেটর চালাচ্ছি বলে আপনি ছোট লাগাবেন, এর কোনো মানে নাই। আপনি বড় বড় লোড আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মডেল অনুসারে এটা প্রায় আপনার 22 থেকে 32 অ্যাম্পিয়ারের লোডকে কন্ট্রোল করতে পারে। এটা ডাটা শিটে দেওয়া থাকবে, ঠিক আছে। আর এটা যখন আমি চাপ দিব তখন অফ হয়ে যাবে। আমি ইন্ডিকেটরটা এই জন্য ব্যবহার করছি, ছোট জায়গা আমাকে প্র্যাকটিক্যালে করে দেখাতে হচ্ছে, সেজন্য আমি যেন খুব সুন্দরভাবে দেখাতে পারি, তাই আমি একটা ছোট লোড কানেক্ট করে দেখাচ্ছি। আবার দেখেন, প্রেস করলাম, এটা অন, এটা অফ। এটা চাপলে আর কিছু হবে না, কিন্তু এটা প্রেস করলে অন, প্রেস করলে অফ। অর্থাৎ পুশ বাটন দিয়ে আমি অন অফ করছি। যে কোনো পুশ বাটনের মাধ্যমে আপনি যে কোনো লোড অন অফ করতে পারছেন। এই যে পুশ করলাম অন হলো, এই যে পুশ করলাম অফ হলো। অর্থাৎ হালকা একটা প্রেসের মাধ্যমে আপনার বড় বড় লোড অন করা সম্ভব। এবং যদি আপনার ইনপুটের লাইনটা আপনি অফ করে দিলেন, অফ হয়ে গেল, আপনি আবার অন করলে এটা আর অটোমেটিক অন হবে না, কখনোই হবে না। দেখেন অন অফ হচ্ছে না, কিন্তু যখন আমি একবার অন করে দিব, অন হয়ে গেল। আপনি মেশিনটাকে অন করলেন,
তারপরে আবার আপনার প্রয়োজন যখন ফুরিয়ে গেল আপনি অফ করলেন, কিন্তু আবার আপনি অন করে চলে গেলেন কোথাও, যখনই কারেন্টটা চলে যাবে তখন মানে মেশিনটা অফ হয়ে যাবে। যখন কারেন্টটা আসবে তখন মেশিনটা অটোমেটিক আর চালু হবে না, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনার যখন কোনো সিকোয়েন্সিয়ালভাবে কোনো মেশিনকে অন করতে হবে, প্রথমে একটা অন হবে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, কারেন্ট চলে আসার সাথে সাথে প্রত্যেকটা মেশিন যেন না অন হয় সেই জন্য ডল স্টার্টার ব্যবহার করা হয়। আবার ছোট্ট একটা পুশ বাটনের মাধ্যমে যেন বড় বড় মেশিনকে অন অফ করা যায় সেই জন্য এই ডল স্টার্টার সার্কিট ব্যবহার করা হয়। এই যে আমার পুশ বাটন দিয়ে আমি অন করে দিলাম, তখন অন হলো, কিন্তু কারেন্ট যতই আপ ডাউন হবে তখন আর এটা চলবে না। অর্থাৎ যখন আপনার ফ্ল্যাকচুয়েশন থাকবে কোনো ভোল্টেজে তখনও কিন্তু আপনার মানে মেশিনটা আর অন অফ হচ্ছে না। কারণ কি, এই যে এটা হচ্ছে ডল স্টার্টার সার্কিট। আপনার যদি বারবার কারেন্ট যায় আসে আপনার কোনো একটা মেশিনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে দেখেন আর অন হচ্ছে না, কিন্তু পুশ বাটন দিয়ে আপনি অন করতে পারছেন ম্যানুয়ালি, আবার এটা দিয়ে অফ করতে পারছেন। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে কাজগুলা করার চেষ্টা করলাম এবং আমরা ডায়াগ্রামের ব্যাখ্যা সহ প্র্যাকটিক্যালের প্রজেক্টটা সম্পন্ন করলাম। অনেক জায়গায় দেখবেন অনেক মানুষ যখন শেখায় তখন তারা কি করে, সরাসরি একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে আনে এবং সেটা অনুযায়ী কানেকশানটা দেখায়। আবার অনেকে এরকম করে, জাস্ট কিভাবে হচ্ছে প্রসেসটা ব্যাখ্যা না করে কাজগুলো শেখায়, অর্থাৎ মুখস্থ বিদ্যা। আপনি যদি এই কাজটা জেনে থাকেন, এই প্রান্ত ব্যবহার না করে এই প্রান্ত ব্যবহার করে আপনি কাজটা করতে পারবেন, অর্থাৎ আপনি লজিকটা বুঝে গেলেন। আর আমার শেখানোর পদ্ধতিটা একটু আলাদা। আমি একটা কাজ যখন শেখাই আমি কয়েকটা পর্যায়ে আমি টেস্ট করে দেখাই। অর্থাৎ প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে পুশ বাটন দিয়ে অন অফ করে দেখালাম, তারপরে আবার ওই ল্যাচিং করে দেখালাম, আবার টেস্ট করে দেখলাম আসলে ল্যাচিংটা কাজ করছে কিনা, তারপরে আমি লোডটাকে ইনক্লুড করলাম। অর্থাৎ একেবারে একসাথে গ্যাঞ্জাম করে কোথায় সমস্যা হচ্ছে এটা আমি ফাইন্ড আউট করা শেখাই না। অর্থাৎ আমি শেখাই যে আপনি একটা একটা করে স্টেপ সলভ করেন, তার পরবর্তীতে আবার আরেকটা স্টেপে যান। অর্থাৎ যখন আপনি প্রথম স্টেপটাতে ফলো করবেন, ছোট্ট একটা স্টেপ, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওই জায়গাতেই সমস্যা। ওই জায়গাতে সমস্যাটা সমাধান না হলে আপনি দ্বিতীয় স্টেপে যাবেন না। যখন প্রথম সমস্যাটা সমাধান করে দ্বিতীয় স্টেপে যাবেন, তখন যদি আপনার কোনো ভুল হয় তখন আপনার এটা মনে হবে যে আপনার প্রথম স্টেপটা ঠিক ছিল, দ্বিতীয় স্টেপে কোথাও ভুল আছে যদি না হয়। আমি প্র্যাকটিক্যালে এইভাবে ব্যাখ্যা করে প্রজেক্টগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর পিছনে কারণ এটাই যে আমি কাজ ভালোভাবে শেখাবো। বারবার আমি একটা কথাই বলি, আপনারা শুধু ভিডিও দেখার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখবেন না। আমি যদি এক বুক ভরা কষ্ট নিয়ে ভিডিওগুলো আপনার সামনে করতে পারি, কোনো কিছু না বলে সব কিছু সহ্য করে, তাহলে আপনি একটু কষ্ট করে শেখার জন্য কেন ভিডিওগুলো দেখবেন না? একটু চেষ্টা করেন, আমিও হাত বাড়াই, আপনিও হাতটা আমাকে দেন, যেন আপনাকে আমি হাত ধরে একটু ভালো দিকে নিয়ে যেতে পারি এবং আপনি যেন ভালো একটা জায়গাতে যেতে পারেন। উদ্দেশ্য তো একটাই, উদ্দেশ্য না থাকলে এই ভিডিওগুলো করা সম্ভব হতো না। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, শেষ কথা একটাই, প্র্যাকটিক্যালে করার চেষ্টা করেন। প্র্যাকটিক্যালটা যখন আপনি করবেন, নিজে যখন হাতে নেবেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে, নিজের কনফিডেন্ট লেভেলটা অনেক হাই হবে। যে কোনো ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যদি আপনাকে বলে এটা দিয়ে ডল স্টার্টার বানাও, আপনি বানাতে পারবেন, যদি জাস্ট এনও এসি প্রান্ত কোনটা আপনি বুঝতে পারেন। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।